গতকাল রাতে খেতে বসে এশালের বাবা বলছিল ইলিশ মাছ খেতে মন চাচ্ছে। তো আজ আমি কি রান্না করব ভাবতেই মাথায় আসলো ইলিশে আজ রান্না করি। বাট কিভাবে রাঁধবো? আমার শ্বশুর বাড়িতে ইলিশ মাছ সজনে ডাঁটা দিয়ে রান্না করে, সাথে আলু সেদ্ধ আর সামান্য সর্ষে বাটা দেয়। যদিও আমার কাছে আজ সর্ষে নেই, আর এদিকে সজনে ডাঁটা এই সিজনে পাবো কোথায়? হ্যাঁ, আমি কিন্তু পেয়ে গিয়েছিলাম, অ্যান্ড দারুণ টেস্টিও ছিল। ফ্রাইডেতে যমুনার হোলসেল থেকে নিয়ে এসেছিলাম। আশ্চর্য, সজনে ডাঁটার মতো একটা সবজি ওরা রাখে, তাও আবার কুটে বেছে প্যাকেটজাত করে। আর এই যে দেখেন, পরন্ত বিকেলের এই সময়টায় কিচেনে আসলে সান রেইস উপভোগ করবই আমি। যাই হোক, তারপর ভাবছিলাম যেহেতু পোর্টেবল চুলা একপাশে সরিয়ে নিয়ে জানালার ঠিক সামনে বসে বাতাস খেয়ে খেয়ে রান্না করব। পরক্ষণেই দেখলাম চুলার তার তো নাগাল পাচ্ছে না। তো এপাশ ওপাশ ফিরে কাজ হলো না, যথারীতি রান্না শুরু করলাম। রান্না করছি ইলিশ মাছ সজনে ডাঁটা দিয়ে, আর সাথে গ্রেভির জন্য আলু সেদ্ধ। এর জন্য কোনো এক্সট্রা মশলা আমি ইউজ করিনি। এই যেমন পেঁয়াজ বাটা বা সামান্য আদা রসুন বাটা দিলে হয়তো ভালো লাগতো, বাট আমি শুধুমাত্র হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়েই রান্না করছি। ইলিশ বলে কথা, এর গন্ধই যথেষ্ট। তো মশলাগুলোকে একটু পানি দিয়ে কষিয়ে আগে একটু ইলিশ মাছটাকে সামান্য ভাপিয়ে নিচ্ছি, টেস্টটাকে সামান্য বাড়ানোর জন্য। তারপর ইলিশ মাছটাকে আলতো করে তুলে রেখে সবার আগে দিয়ে দিলাম সজনে ডাঁটা, সেটাকে একটু ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর দিয়ে দিলাম আলু আর সজনে ডাঁটাগুলোকে আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে তারপর ফাইনালি দিয়ে দিলাম ইলিশ মাছ। উপর থেকেই দিয়ে দিলাম, মাছটা তো অনেক নরম, যেন ভেঙে না যায়। আর এশাল, তার বাবা আর আমি তিনজনের জন্য 3 পিস মাছই দিয়েছি। সজনে ডাঁটাগুলো যে কি সুন্দর ছিল, রান্না যখন করছিলাম অনেক সুন্দর একটা ঘ্রাণ নাকে আসছিল। আমরা ছোটবেলায় সজনে ডাঁটা বেশিরভাগ সময় ডাল দিয়ে খেয়েছি। আমার মা খুব অল্প সময় সজনে ডাঁটা মাছ দিয়ে রান্না করেছেন, তিনি সবসময় ডাল দিয়ে রান্না করতেন। ডালটা যে কি মজা হতো। ছোটবেলায় যেসব খাবার খেয়েছি আর যেভাবে খেয়েছি, ওই সমস্ত খাবার এখন আর চোখেই দেখি না, সেই স্বাদটুকু পর্যন্ত পাওয়া যায় না। আমার না খুব মনে হয় ছোটবেলায় যে আমরা টমেটোগুলো খেতাম, এত মজা ছিল, খুব বড় বড় এবং জট পাকানো টমেটো ছিল। কিন্তু এখনকার দিনে পুরো বাজার খুঁজেও সেই ধরনের টমেটোর দেখাই মিলে না। মাঝে মাঝে চিন্তা করি আমাদের ছেলেমেয়েরা যখন বড় হবে তখন কি ধরনের খাবার মিলবে। বেঁচে থাকার সবচেয়ে বড় উৎস খাবার, এটাই যে কি পরিমাণ প্রিজারভেটিভ থাকে। এই যেমন আজ আমি রান্না করছি সজনে ডাঁটা, এটা অবশ্যই গত বছরের প্রিজার্ভ করে রাখা। এভাবেই চলছে আমাদের জীবন, কি আর করা। যাই হোক, চুলায় রান্না বসিয়ে এই ফাঁকে বারান্দা থেকে কাপড় চোপড় এনে ঘর দুয়ার একটু গুছিয়ে নিলাম। আর এশাল তো একা একাই খেলতে থাকে, আজও তার ব্যতিক্রম নয়। মাথায় কাপড় দিয়ে সারাক্ষণ খেলতে থাকে। বাসায় সে আমাকে কখনোই জ্বালায়নি। আই মিন ছোটবেলাতেও। অনেক বেবির বাবা মাদের বলতে শুনি যে ছোটবেলায় রাতে ঘুমাতে দেয়নি, সারা রাত কান্নাকাটি করেছে, সজাগ থেকেছে, আর তার জন্য তাদের সজাগ থাকতে হয়েছে। বাট আমার মনে হয় না, এশালের এই 6 বছর বয়সে আমার মনে হয় না ওর জন্য আমার একটি রাতও সজাগ থাকতে হয়েছে, শুধুমাত্র অসুস্থতা ছাড়া। এনিওয়ে, রান্নার শুরুতে ভাবছিলাম সজনেগুলো সিদ্ধ হবে কিনা, বাট চুলায় দিতেই কিছুক্ষণের মধ্যেই দেখি একদম মোমের মতো নরম হয়ে গেছে। আর খেতে মনে হয়েছিল একদম সদ্য গাছ থেকে পেরে আনা। রান্না যখন করছিলাম গন্ধ আর কালার দেখে তো আমার ভীষণ লোভ লাগছিল। রাতের খাবারের আগেই বারবার খিদে পেয়ে যাচ্ছিল। সবশেষে একটু ধনিয়া পাতাও ছিটিয়ে দিয়েছিলাম। যদিও ইলিশে ধনিয়া পাতার মোটেও দরকার নেই, বাট আলু ও সজনে ডাঁটাগুলোর জন্য সামান্য দিয়ে নিয়েছিলাম। দারুণ হয়েছিল। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষ। জানেন, একটা রান্না যখন ভিডিও করি কিংবা কিছু ছোট ছোট ক্লিপস যখন নিই, তারপর এডিট করি। এডিট করার পর ভয়েসটা দেওয়ার চেষ্টা করি, কারণ কেটে কুটে যতটুকু থাকে ততটুকু ভয়েসই তো আমার দরকার। তাই ভয়েসটা দেয়া হয় সবার পরে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় অনেক কিছু বলার পরেও ভিডিও কভার করছে না, আরো অনেকাংশ রয়ে যায়, আমাকে আরো কিছু বলতে হবে। ঠিক তখনই কিন্তু অনেক সময় ইচ্ছে না থাকা সত্ত্বেও অপ্রয়োজনীয় কথাও আমাদের বলতে হয়। কি আর করা, ভিডিও কভার দিতে তো হয়, সেই জন্য কিন্তু আপনাদের সাথে অনেক গল্পই হয়ে যায়।